বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা পাঠিয়েছেন শান্তনু চক্রবর্তী। লিখছেন, ঘটনাটা যিনি বলেছেন তিনি কারোর কাছে শুনেছেন, লোক পরম্পরায় নাকি প্রচলিত কাহিনী। নানা লোকের হাত ধরে যে ঘটনা আজকে এই সময় এসে পৌঁছেছে সেটা নাকি ঘটেছিল 1970-এর দশকে। তবে মূল ঘটনা নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল, এমনটা আমাদের অনুমান করতে হয়। আমি যতটা বুঝেছি সেই সময়, অর্থাৎ আজ থেকে প্রায় 50 বছর আগে, কলকাতার মেটিয়াবুরুজ অঞ্চলে একটি মসজিদ ছিল। সেই মসজিদের পাশে একটি কবরস্থান। সেই কবরস্থানে একদিন রাতে এলো একটি মেয়ে, নাম রুবিনা। অবশ্য জানি না এটা তার আসল নাম কিনা, কিন্তু সে সেখানে এলো বড় আশা নিয়ে তার বোনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে। রক্ষা করতে পারেন সেই পীর বাবা, না জীবিত অবস্থায় না। পীর বাবার আত্মা যদি রুবিনার কাতর আহ্বানে সাড়া দিয়ে প্রিয় বোনকে অলৌকিক ক্ষমতা বলে বাঁচাতে পারেন, তাই। আসলে রুবিনার বোন অনেক দিন ধরে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এখন তো ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে, কিন্তু স্বভাবতই তার মতো একটা ছোট মেয়ের এভাবে চলে যাওয়া তার মা বাবার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তেমন সম্ভব ছিল না তার দিদির পক্ষেও। তাই সেই মেয়েটির বাবা ধর্মপ্রাণ বড় মেয়েকে, অর্থাৎ রুবিনার দিদিকে, একদিন আদেশ দিয়েছিলেন সে যেন মসজিদের পাশের ওই কবরস্থানে গিয়ে পীর বাবার মাজারের সামনে বসে প্রার্থনা করে, ছোট মেয়েকে যেন নতুন জীবন দান করেন। সেই পীর বাবার নাকি অনেক ক্ষমতা, মৃত্যুর পরেও তিনি নাকি মানুষের ডাক শোনেন। এটাই ছিল সেই হতভাগ্য বাবার শেষ চেষ্টা। তার সেই চেষ্টাতে সাহায্য করেছিল সেই রাতে কবরস্থানে গেছিল তার সেই মেয়ে রুবিনা। শুধু সেই রাতেই নয়, পরপর প্রতি রাতেই সেখানে, যদিও রুবিনার বোনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, তবু তার বাবার বিশ্বাস পীর বাবা ডাক্তারের ভবিষ্যৎবাণীকে মিথ্যা করলেও করতে পারেন। প্রতি সন্ধ্যায় পীর বাবার সমাধির সামনে রুবিনার প্রার্থনা পীর বাবার কানে কতটা পৌঁছেছিল জানা নেই, কিন্তু আর একজনের কানে পৌঁছেছিল। অবশ্য রুবিনার পক্ষে তখন তা বোঝা সম্ভব হয়নি। রুবিনা বুঝতেও পারেনি যে তার উপস্থিতি টের পেয়ে তার কাছে একজন চলে আসত। একদিন সন্ধ্যায় প্রার্থনা করতে করতে রুবিনা একটা শব্দ শুনল। নির্জন সন্ধ্যায় কবরস্থানে শোনা শব্দে সে চমকে উঠলেও কিছু বুঝতে পারেনি যে কোথা থেকে শব্দ আসছে। কিন্তু একদিন প্রার্থনা শেষে উঠে দাঁড়িয়েই পেছন ঘুরে যা দেখলেও রীতিমতো ভয়ে চমকে গেল। এ কি? একটা কালো ধোঁয়ার মতো, যদিও মানুষের মতো অবয়ব, কিন্তু চোখ দুটো লাল জ্বলছে। রুবিনা কিছুটা ছুটে বাইরে এলো, কিন্তু ভয় তার মন থেকে গেল না। সে ভাবছিল হয়তো এটা সে কি দেখছিল, চোখের ভুল না সত্যি কিছু ঘটনা। হয়তো সে বাড়ি ফিরে তার মা বাবাকে কিছু বলেনি। এমনিতেই বাড়ির পরিবেশ ভালো নয়, মা বাবা তার বোনকে নিয়ে হতাশগ্রস্ত। তার উপর এসব ঘটনা শুনে তারা আরও ভয় পেতে পারেন। ঘটনা যাই হোক, সেই পীর বাবার সমাধিতে যাওয়া বন্ধ করতে পারবে না। পরের দিনও সে যথারীতি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ যেন অনুভব করলো কেউ তাকে ডাকছে। সেই পুরুষের গলা, অদ্ভুত আওয়াজ তার কানে আসছে, এসো কবরস্থানে এসো। শুনতে শুনতে রুবিনাও কেমন যেন মোহিত হয়ে পড়ে আর নিজের অজান্তেই সে কবরস্থানে প্রবেশ করে। কিন্তু প্রতিদিনের মতো পীর বাবার সমাধিতে তারা যাওয়া হয় না। সে চলতে থাকে এক অন্য দিকে, যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার আগের দিনের দেখা অদ্ভুত অবয়ব। কালো ধোঁয়ার শরীর, লাল চোখ দুটো জ্বলছে, কিন্তু আশ্চর্য, তার সেই চোখের দিকে তাকিয়ে আজ আর ভয় নয়, অদ্ভুত একটা মোহ কাজ করছে। মোহে আবিষ্ট হয়ে যাচ্ছে রুবিনা। এগিয়ে যেতে থাকে তার দিকে। এরপর প্রতি রাতে একই ঘটনা ঘটে চলে। প্রতি সন্ধ্যাতে রুবিনার কানে পৌঁছয় সেই ডাক, কই রুবিনা, এসো আমার কাছে এসো। আর রুবিনাও কেমন আচ্ছন্নের মতো তার কাছে পৌঁছে যেত। তার একটা আবেশ কাজ করত। সে আবেশে কবরস্থানে যেত, যেখানে সে অজ্ঞাত সত্তা তাকে ডাকছে। বাড়ি থেকে বেরোনোর সময় তার এই বোধ থাকতো না সে কবরস্থানে যাচ্ছে, তার বোনের জন্য যাচ্ছে। যদিও তার বাবা মা সে কথা জানতেন, তাদের অনুমান করা কোনোভাবেই সম্ভব ছিল না তাদের চোখের আড়ালে দিনের পর দিন কি ঘটনা ঘটে চলেছে। কিন্তু চোখের আড়ালেও যদি অস্বাভাবিক কিছু ঘটে,
তাহলে চোখে তার প্রভাব আসবে না। তাই প্রথম থেকে কেউ টের না পেলেও কদিন পরেই রুবিনার মা বাবা বুঝতে পারলেন যে তাদের মেয়ে আগের মতো নেই, পাল্টে যাচ্ছে। এ যেন তাদের চেনা রুবিনা নয়, সেই নম্র শান্ত স্বভাবের মেয়ে। ধীর স্থির হাঁটা চলা, কথাবার্তা, আচরণ ধীরে ধীরে সব বদলে যাচ্ছে। সব সময় উত্তেজিত হয়ে কথা বলে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এবং যা কিছু সে করেনি, যার সম্পর্কে তার ভাবাই সম্ভব না, সেই কাজগুলোই সে করছে। প্রতি সন্ধ্যায় কবরস্থানে সে পীর বাবার মাজারে যাওয়া, অবশ্যই এটা তারা জানতেন, কিন্তু এতদিনের মধ্যে একদিনও রুবিনা পীর বাবার মাজারে যায়নি। অবশ্য রুবিনা পরে জানিয়েছিল যে একটা সময় থেকে যে কোথায় যেত, কি করতো, তার স্পষ্ট বোধ থাকতো না। সে অবশ্য অনেক পরের কথা, যখন রুবিনার বাবা মা সেই মসজিদের মৌলভী সাহেবকে ডেকে নিয়ে এসেছিল মেয়েকে দেখানোর জন্য। একে তো তার ছোট মেয়ে মৃত্যুশয্যায়, তার উপর বড় মেয়ের এই অবস্থা। আগে তো তবু রুবিনাকে দেখে সন্দেহ হতো যে মেয়েটা কি সত্যি বদলে গেল, কিন্তু কেন এখন যেন সন্দেহটা বিশ্বাসে পরিণত হচ্ছে। মেয়েটা বদলে গেছে নয়, মেয়েটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। হয়তো মা বাবা ভেবেছেন তার বোনের নিশ্চিত মৃত্যুর কথা ভেবেই তার মন খারাপ, তাই সে এভাবে বদলে যাচ্ছে, অদ্ভুত আচরণ করছে। তার আচরণ রীতিমতো ভয় ধরিয়ে দেয়। পাল্টে যাচ্ছে শুধু না, তার চোখ মুখের গড়ন পাল্টে যাচ্ছে। চোখ দুটো যেন মনে হয় অন্ধকারে জ্বলে। তার আশপাশের লোকজনও রুবিনাকে দেখে ভয় পায়। যখন তারা দেখে যে রুবিনা মানুষ নয়, তার চোখগুলো জ্বলছে। মৌলভী সাহেবকে রুবিনার বাবা মা বলেছিলেন তাদের সন্দেহের কথা, যে তাদের বড় মেয়ের ওপর এ যেন কোনো প্রেতের ছায়া পড়েছে। কেননা সে প্রতিদিন সন্ধ্যায় কবরস্থানে যায়। সেখানে কি কিছু ঘটছে? কবরস্থানে ভৌতিক অস্তিত্ব সম্পর্কে মানুষের তো একটা ভীতি থাকবেই। মৌলভী সাহেব রুবিনাকে দেখে বলেন, হ্যাঁ, তাদের অনুমানই সত্যি। রুবিনাকে দখল করে রেখেছে এক শক্তিশালী জিন। ইসলাম মতে জিন হলো আল্লাহ সৃষ্ট জীব, যারা অদৃশ্য রূপে থাকে। জিন কথা অর্থই হলো অদৃশ্য, তবে কখনো কখনো তাদের দেখা যায় ধোঁয়ার শরীরে, চোখ দুটো জ্বলে। সেই মৌলভী কিভাবে বুঝেছিলেন জানি না, তবে তিনি বললেন যে হ্যাঁ, ওই কবরস্থানে সেই জিনের দৃষ্টি পড়েছিল রুবিনার ওপরে। কেননা যারা খারাপ জিন, তারা মেয়েদের খুব পছন্দ করে, তাদের নিজের অধীনে রাখতে চায়। এখানেও তেমন হয়েছে। রুবিনা সেই জিনের দিকে তাকিয়েছে, তখনই জিন তার শক্তি বলে তাকে বশীভূত করে নিয়েছে। এরপর রোজ সন্ধ্যায় কবরস্থানে জিনের ইচ্ছা অনুযায়ী সে যায়, তার সঙ্গে সময় কাটায়। রুবিনাকে দিয়ে কি কি করিয়েছে কে জানে। প্রতিদিন জিন তার শরীর থেকে শক্তি শোষণ করছে, যা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ কাজ। জিনের কবলে থাকতে থাকতে রুবিনার আচরণ বদলে গেছে। অবিলম্বে সেই জিনের কবল থেকে রুবিনাকে মুক্ত করতে হবে, নতুবা ছোট মেয়ের মতো বড় মেয়েরও অবস্থা শোচনীয় হবে। মৌলভীর কথা শুনে তো রুবিমার বাবা মার শোচনীয় অবস্থা। বলা বাহুল্য, তাদের ছোট মেয়ে হয়তো বাঁচবে না তারা জানে, কিন্তু ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে বড় মেয়েটিকে অকালে হারাবে সেই স্বামী স্ত্রী কল্পনা করতে পারেনি। এবার তো তারা পাগল হয়ে যাবেন। কিন্তু মৌলভী সাহেব তাদের নিশ্চিন্ত করেন, তারা যেন আল্লাহর শক্তির উপর বিশ্বাস করেন। তাদের ছোট মেয়ের মৃত্যু হয়তো নিয়তি, কিন্তু আল্লাহ এত নিষ্ঠুর নন যে ধর্মপ্রাণ বাবা মার শেষ সম্বলটুকু কেড়ে নেবেন, নতুবা তিনি ঠিক সময় তাদের সেই মৌলভীর কাছে পাঠাতেন না। এরপর সেই মসজিদের মৌলভী জিন তাড়াতে কিছু ক্রিয়াকর্ম করেছিলেন, কিছু আয়াত পাঠ করেছিলেন। সেই জিনটি রুবিনাকে ছেড়ে বিদায় নিয়েছিল। রুবিনাও স্বাভাবিক হয়ে যায়। তারপর সে বলেছিল যে একদিন পীর বাবার মাজারের কাছে একটা কালো ধোঁয়ার মূর্তি দেখে সে ভয় পেয়েছিল, যার চোখ ছিল লাল। তারপরের ঘটনা তারা স্মরণে আসে না। কিসের একটা আচ্ছন্নতায় যেন সে ডুবে থাকতো। কি করতো, কি ভাবতো, কোথায় যেত, কিচ্ছু জানতো না। জিনটি জানতো যে কিভাবে তার পছন্দের রুবিনাকে নিজের কাছে টেনে নিতে হবে। শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হলো না, ঈশ্বর সফল হতে দিলেন না, এমন বলাটাই যুক্তিসঙ্গত হবে। তাই নাকি শ্রোতা বন্ধুরা, কি বলেন? থ্যাংক ইউ সো মাচ। ঘটনা পাঠিয়েছেন আমাদের এক বন্ধু শ্রী। প্রথমবার উনি অলৌকিক জোনে ঘটনা পাঠাচ্ছেন। বলছেন, নমস্কার সহেলি, আমি শ্রী, অলৌকিক জোনের অনেক পুরনো দর্শক। সেভাবে কোনোদিন কমেন্ট করা হয়নি, কিন্তু চ্যানেলের ঘটনা আমি প্রতিদিন শুনি, আমার মিস হয় না। আমি আমার মা দুজনেই তোমার লিসনার। আমরা চাই তোমার চ্যানেল আরও বড় হোক, তুমি আরও অনেক দূরে গিয়ে যাও। আজকে প্রথম এমন ঘটনা যখন আমি লিখতে চাইছি, সিলেক্ট হলে জানিও। ঘটনায় আসি। ঘটনাটা ঘটেছে আমার
জেঠুর ছেলে অর্থাৎ বাবান্দার সঙ্গে। বাবান্দা এমনি ঘুরতে খুব ভালোবাসে, তার সাথে ফটো তুলতে খুব ভালোবাসে, প্রকৃতি গাছপালা প্রচণ্ড পছন্দ তার। কিন্তু এমন সবুজ প্রকৃতির মাঝখানে তার অন্যরকম এক্সপিরিয়েন্স যে ঘটে যাবে তার সঙ্গে এখনো ভুলতে পারে না। দাদা এমনিতে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যায় এবং প্রয়োজন পড়লে কিছু কিছু জায়গায় রাত্রিবাসও করতে হয়। এই যে বর্তমানে বিভিন্ন গ্রামাঞ্চলে জল প্রকল্পের জন্য পাইপলাইনে কন্ট্রাক্টরের কাজ রয়েছে, সেখানে তাদের সুপারভাইজ করার জন্য তাকে যেতে হয়। সে সূত্রে প্রচণ্ড গ্রীষ্ম হোক বা শীতে ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। আবার কোনোদিন প্রয়োজন পড়লে কাজ শেষ না হলে সেখানে স্টে করতে হয়। বাবান্দা বালি শহরাঞ্চলের ছেলে হলেও এমনিতে বেশ সাহসী। এর আগেও বিভিন্ন জায়গায় কর্মসূত্রে গেছে, থেকেও এসছে। এই ঘটনাটি ঘটেছে রিসেন্ট মে মাসে। বাবান্দার মুখে শুনেছি, ও বলেছে যে ওর এবার ডিউটি পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলার কোনো একটা গ্রামে। সেই গ্রামটিতে সবে মাত্র জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। যেখানে ওদের ডিউটিটা ছিল সেই এরিয়াতে জনবসতি নেই। সে যাই হোক, সেখানে ডিউটি দিতে গিয়ে জানতে পারে যে এখানে ডিউটিতে তাকে 2 দিন স্টে করতে হবে। এবার ব্যাপার হলো, যেখানে ওদের ডিউটি স্পট সেখানে কোনো থাকার জায়গা ছিল না। ওয়ার্কিং জোনে থাকার জন্য শুধুমাত্র ওয়ার্কার্সদেরই পারমিশন দেওয়া হয়, তাও আবার তাঁবুতে। সুতরাং থাকতে হলে প্রায় মিনিট 30-35 দূরে একটা জায়গায় ব্যবস্থা করতে হবে। সেখানে একজন ব্যবস্থা করেও দিল। সেখানে যেহেতু লোকবসতি প্রায় নেই বললেই চলে, সুতরাং সেখানে কোনো যাতায়াতের ব্যবস্থাও ভালো নেই। প্রথম দিন যখন পৌঁছলো সকাল সকাল, ভালো মতো কাজকর্ম করছে, সেখান থেকে প্রথম দিনই ওখানকার এক বয়স্ক লোকের সাথে ভাব জমে যায়। কথাবার্তার আড়ালে সে জানতে পারে তিনি একজন মুসলিম, অর্থাৎ সে তাকে চাচা বলে সম্বোধন করে। ঘটনা সূত্রে বলে রাখি, এরিয়াটা ওদের ডিউটিটা ছিল বেশিরভাগই মানে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। সারাদিন কাজকর্মের পর সন্ধে নেমে এলে ওই 30 মিনিট হেঁটে সেই বাড়িতে থাকতে পৌঁছতে হবে। বাড়ি বলতে কিছুই না, একটা একতলা ঘর, এবং তার মধ্যে ওকে একাই থাকতে দেওয়া হয়েছিল। যেহেতু ও সেই কোম্পানির থেকেই একাই সেখানে গেছিল, যথারীতি রাত্রে একেবারে খাবার কিনে পার্সেল করে ও বাড়ি ফিরেছিল। রাতের খাবারেও নিয়েছিল চিকেন তরকা রুটি। স্বাভাবিক, কাছাকাছি কোথাও পায়নি, অনেক দূরে যেতে হয়েছিল খাবারের জন্য। যে রাস্তাটা দিয়ে ওকে ফিরতে হতো সেটার মধ্যে পড়েছিল একটা ঘন বাঁশবাগান। সময়টা মে মাস, তীব্র গরম, সন্ধ্যাবেলার দিকে কালবৈশাখী। ও বলছে যখন ফিরছে সেই মুহূর্তে ঝড় শুরু হলো। এবার আমরা স্বাভাবিকভাবেই জানি, বাঁশবাগানের মধ্যে যদি শুকনো একটা পাতাও পড়ে, তার ওপর দিয়ে যদি কেউ মরমর করে হাঁটে, একটা অদ্ভুত শব্দ হয়। আর একা থাকলে সে যত সাহসী হোক না কেন, কিছুক্ষণের জন্য হলেও একটা অস্বাভাবিক অনুভূতি তার মধ্যে কাজ করবে। ঝড় যত প্রবল হয়, বাঁশের মধ্যে ঘর্ষণের অনুভূতি তত গভীর হয়, আওয়াজও অন্যরকম হতে থাকে। তার মধ্যেই হয়ে যায় লোডশেডিং। অর্থাৎ সামনের দিকে যে পথটুকু, দূরে একটা রাস্তার আলোর যেটুকু রোশনায় দেখাচ্ছিল সেটুকুও অন্ধকারে ডুবে যায়। অজ্ঞতার ঝড় থামার আশা থাকে না। ধীরে ধীরে আস্তে আস্তে মনে সাহস নিয়ে বাঁশবাগানের পথটা অতিক্রম করে। একেই তো সে আমিষ জিনিস কিনে ওই রকম জায়গা দিয়ে ফিরছে, তার মধ্যে তার সাথে কেউ নেই, এবং ওই লোকালিটিতে একটা পথের লোক পাওয়া গেল না যে ওখান দিয়ে যাচ্ছে বা কিছু। সন্ধ্যার পর কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করে না, সেটা ও জানতো না। হঠাৎ ওর কেমন একটা মনে হতে থাকে যে পেছন দিক থেকে কেউ যেন কানের কাছে একটা ঠান্ডা হাওয়া অনুভব করলো, আর তার সাথে গাটাও ভারী ভারী ফিল করতে লাগলো। একা মানুষ যদি হেঁটে যায়, স্বভাবতই একটা ওরকম পরিবেশে ভয় অনুভূত হয়। সুতরাং ও সমস্ত কিছুকে মনের ভুল ভেবে ফোনটা বারবার করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজের মায়ের সাথে কথা বলার চেষ্টা করছিল। মাকে বলে ফোনের কলে থাকতে যতক্ষণ না পর্যন্ত যে বাড়িটা ঠিক করেছে সে বাড়িতে পৌঁছচ্ছে। মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে তার মা এক টানা বলে, তুই মনে করিস না, একদম কিছু ভয় পাস না, খালি মনে মনে মায়ের নাম জপ কর। এক্ষেত্রে বলে রাখি, আমরা শ্রীরামকৃষ্ণ মতে দীক্ষিত, সেই কারণে জেঠিমা মায়ের নাম জপ করতে দাদাকে বলেছিল, অর্থাৎ শ্রী শারদা মায়ের নাম। তো এরপর বাড়িতে এসে পৌঁছয়। যথারীতি যা ভয় পেয়েছে ও আর দেরি করেনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। বাড়ি অর্থাৎ যেই বাড়িতে থাকার কথা হয়েছিল সেই বাড়ি।
এই অবধি ঘটনাটা হলে ভালো হতো, কিন্তু পরের দিন যেহেতু সকালবেলা অর্থাৎ ভোর 4টে থেকেই ওকে ডিউটি স্পটে যেতে হতো, ও ভোর 4টেতেই উঠে পড়ে, যথারীতি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। আগের দিন রাতে ঝমঝমে বৃষ্টি হওয়ার কারণে ওই রকম একটা অভিজ্ঞতার জন্য মনটা একদম উঠে গেছে। ডিউটি স্পটে যাওয়ার জন্য ওই রাস্তাটা আর ধরে না, কারণ কাদায় মাখামাখি থাকবে। আগের দিন রাতে বাড়ি ফিরে ও ফোন কলে এক ওয়ার্কারের থেকে জেনেছিল যে ওই জায়গায় যাওয়ার জন্য আরেকটি রাস্তা রয়েছে, সেটি একটি ঘুরপথে, অর্থাৎ একটা বিস্তর মাঠের আল পেরিয়ে যেতে হবে। তাও ভেবেছে ভোরের দিকের ব্যাপার, 3:30 অলরেডি বেজে গেছে। এবার ও ধরে মাঠের আলের রাস্তা, অনেক দূর বেশ আরাম করে হাঁটতে হাঁটতে নিজের মনে চলতে থাকে। আগের দিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, সুতরাং বাতাসে একটা সুন্দর ঠান্ডা আবহাওয়া আর মাটির গন্ধ। আগের দিনের রাতের ঘটনাটার রেশটা তার মনে তখনও কাটেনি, হালকা হয়ে যাচ্ছিল বলা যায়। সাথে সাথে ঘটে আরও একটি ঘটনা। মাঠের পথে হেঁটে চলেছে আর তার হাতে রয়েছে ফোনের ফ্ল্যাশ। যাই হোক, 30 মিনিটের হাঁটা পথ 5 থেকে 10 মিনিট হাঁটার পর সে দেখে তার সামনে একটি লোক পেছন হয়ে হাঁটছে। সেভাবে লোকটি হয়তো কোনো কর্মচারী বা ওয়ার্কার, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। যেহেতু ওখানে ভোরবেলা মিনিমাম 4:30-এর মধ্যে পৌঁছতেই হবে। কিছুক্ষণ হাঁটার পর পেছন ফিরে লক্ষ্য করে লোকটির একটা আধময়লা লুঙ্গি পরে আছে, একটা সাদা রঙের ময়লা ফুলহাতা জামা গামছায় ঢাকা দেওয়া, সব পড়ে আছে। ও নিজের মনে চলতে থাকে। হঠাৎ একটি মোড়, যেখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একদিকে ডান দিকের রাস্তা আর একদিকে বাঁদিকে, ওই ডিউটি স্পটের উদ্দেশ্যে রাস্তাটা বাঁদিকে। লোকটিও নোটিস করলো লোকটি ডান দিকে না গিয়ে সোজা আল বরাবর হাঁটতে থাকলো। কৌতূহলবশত দাদাও লোকটির পেছন পেছন যেতে লাগলো। লোকটির থেকে একেবারে 1 হাত দূরত্বে ছিল দাদা। দাদা আমাকে স্পষ্ট বলে যে হঠাৎ আমি একটা পেছন ফিরে দেখি জোর আওয়াজ। পেছন ফিরে তাকায় কেউ নেই। এবার যখন আমি সামনে ফিরে তাকাই, ঠিক 1 হাত দূরত্বে 2 সেকেন্ড আগেও আমার সামনে ছিল সেই লোকটা কোথাও নেই। অত বড় একটা রাস্তা, কোথাও গলি নেই যে ঢুকে যাবে, এমনকি কিচ্ছু নেই, আড়াল হওয়ার মতন কিছু নেই, ফাঁকা রাস্তা। তো এবারও প্রচণ্ড ঘাবড়ে যায়, হাত পা ঘামতে থাকে, তার সাথে মাথার মধ্যে চলতে থাকে ভয়াবহ চিৎকারটা কোথা থেকে এলো। ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে ওই ভোর 4টের সময়, না আছে লোকজন, না আছে কোনো প্রাণী, সম্পূর্ণ একা, অস্বস্তিকর পরিবেশে নাকে আসতে থাকে একটা পোড়া পোড়া গন্ধ। আবার পেছন ফিরে তাকে সত্যিই আছে কিনা, কিন্তু না, এবারও সে কাউকে দেখতে পায় না। অগত্যা মনে অনেকটা সাহস নিয়ে যথারীতি নিজের কর্মস্থলে পৌঁছায়। পথে একটা কথা মনে করতে থাকে, নিজের মনকে বোঝাতে থাকে, হয়তো লোকটি সে ওয়ার্কার চাচাই হবে যার সাথে কর্মস্থলে প্রথম দিন আলাপ হয়েছিল। সেও হয়তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। যথারীতি ডিউটি স্পটে পৌঁছে দেখে চাচা এখনো ঘুম থেকেই ওঠেনি। সেখানেই ডিউটি স্পটে থাকলে তো তাঁবুর ভেতরে ওয়ার্কার্সদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই ঘুমোচ্ছে। তখন ভাবে সত্যিই তো, ওরা তো এখানেই তাঁবুতে ঘুমোবে, ওর আবার অতটা রাস্তা আসার তো দরকার ছিল না। তার মানে যে হাঁটছিল সে ওই চাচা নয়। চাচাকে তাড়াতাড়ি করে এগিয়ে জিজ্ঞাসা করে, চাচা তুমি কখন পৌঁছলে? চাচা বলে যবে থেকে কাজ শুরু হয়েছে তাকে এখানেই থাকার ব্যবস্থা করে দিয়েছে, এখানেই থাকে, কোথাও যায় না। সমস্ত জিনিস শোনার আর দেখার পর দাদা বোঝার জন্য আর কিছু বাকি থাকে না। সে চাচাকে সমস্ত ঘটনা খুলে বলে, ওই সময় অত ভোরবেলায় তার সাথে কি ঘটেছে সমস্ত কিছু চাচার সঙ্গে শেয়ার করে। চাচা দাদাকে শান্ত করে বলে, দেখেছো, সত্যি হলেও হতে পারে, সেটা ভুলে যাওয়াটাই ভালো যা ঘটুক, কারণ এই অঞ্চলে যেহেতু গ্রামের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার, সুতরাং এই অঞ্চলে নয় বরং চারপাশের অঞ্চলে কোনো জনবসতি নেই। এই জায়গাগুলি অনেক বছর এভাবেই পড়ে আছে, না কোনো মানুষ থাকে না কোনো পশু। তাহলে যেহেতু বর্তমানে সরকারের তরফ থেকে জলের প্রকল্প চালু হচ্ছে, পাইপলাইন বসছে, তাই এখানকার লোকজনরা কাজ করছে। এই জায়গাগুলোতে পুরাতন দিনে, যেহেতু বলেছি একটি মুসলিম জায়গা, আমি সম্পূর্ণভাবে এখানে নামটা নিতে পারছি না, আমাকে বারণ করেছে। তো মাঠের বিস্তৃত অঞ্চলে সেখানে মুসলিমদের অনেক জায়গায় কবরস্থান আছে, ফাঁকা জায়গা অনেক দূর দূর থেকে, যেহেতু এখানে কেউ বাস করে না, অনেকে এসে কবর দিয়ে চলে যায়।
বহু প্রাচীনকালে এমনও হতো কেউ হয়তো মারা যেত, ঠিক মাটির ভেতরে এমনভাবে ঢেকে দেওয়া হতো যে আলাদা করে নির্দিষ্ট করা ছিল না যে এখানে কবর দেওয়া হবে বা কিছু। এবারও সেই জায়গাটার ওপর দিয়ে হয়তো তুমি মারি এসেছো, আগের দিন আবার আমিষ জিনিসপত্র নিয়ে বাঁশবাগান থেকে পার হয়েছো, তো তার জন্য হয়তো এরকম ঘটেছে। কিন্তু আসল কী জন্য ঘটেছে সেটা বলা সম্ভব না। তবে ভোর 4:30 পর এখানে আজান দেওয়া হয় এবং সেই আজানের পর আর কিছু দেখতে পাওয়া যায় না, তার আগে দেখা গেলেও দেখা যেতে পারে। এই সমস্ত কথা শুনে দাদার অত্যন্ত পরিমাণে গাটা ভারী হয়ে যায়, মাথা ব্যথা করতে থাকে। আশ্চর্যভাবে ঠিক যখন পুরোপুরি 4:30, 5টা বেজে গেল, আজান কমপ্লিট হয়ে গেল, সে অনেক সুস্থ বোধ করে। এরপর ওকে আরও 2 দিন সেই জায়গায় থাকতে হয়েছিল। তবে এরপরে 2 দিন ও নিজের মায়ের কথা শুনে কিছু ফিল হলেই ঠাকুরের নাম জপ করত এবং একা পথ দিয়ে গেলে শ্রীমাকে স্মরণ করত। নিজের ফোনেও ঠাকুরের ওয়ালপেপার লাগিয়েছিল। আশ্চর্যভাবে ওই 2 দিন শুধু ঠাকুরের স্মরণই ওকে রক্ষা করেছে। একটা কুকুর প্রতিদিন ও যখন কাজ থেকে ফিরতো রাস্তা দিয়ে ওর সাথে সাথে বাড়ি অবধি যেত। আবার ভোরবেলা কুকুরটি ওখানেই থাকতো, যতক্ষণ না পৌঁছতো ওর সঙ্গে সঙ্গে যেত, ওর সঙ্গে রক্ষা করত। এবং তারপরে ওখানকার 4 দিন কাটিয়ে যথারীতি সে বাড়ি আসে। বাড়িতে ফিরে এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করেছিল। তারপর আর ওর সাথে তেমন কিছু হয়নি। ঘটনাটি ভয় লাগলো কিনা জানি না, তবে আমি মুখ থেকে যখন শুনেছিলাম আমি কল্পনা করতে পারিনি ওই রাত 3:30 কি 3:45 সময় ধুধু প্রান্ত ওরকম একটা ছেলে একা হাঁটছে, চতুর্দিকে জনমানুষ তো কেন কোনো প্রাণী নেই, আর অদ্ভৌতিক কার্যকলাপ ঘটছে ভেবে আমার গায়ে কাঁটা দিয়েছিল। আজকের ঘটনাটা এত দূরই ছিল। অনেক ঘটনা আমার কাছে রয়েছে, সেভাবে কখনো কমেন্ট করিনি আর ঘটনাও পাঠাইনি। ঘটনাটি যদি পাঠ করে শোনাও, আমি দর্শক বন্ধুদের যদি ভালো লাগে আমিও মোটিভেট হব লিখতে। হাওড়ার বালি থেকে আমার নাম শ্রী। থ্যাংক ইউ শ্রী, অনেক অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। তুমি প্রথমবার লিখেছ, একটু তালমিল হয়েছে, কিন্তু মোটের ওপর আমি সম্পূর্ণ ঘটনাটা ক্লিয়ার। তবু যদি কারোর মনে হয় যে কিছু বুঝতে অসুবিধা হলো, আমি ছোট করে আরও একবার বলছি। ওই যে ওর জাতো দাদা প্রথম দিন বাঁশবাগানের ওপর দিয়ে, বাঁশবাগানের তলা দিয়ে অ্যাকচুয়ালি হেঁটে যাচ্ছিল, বাঁশবাগানের নিচে পাতার শব্দও, আর ঝড় হলে অদ্ভুত, যারা গ্রামের দিকে থাকো জানবে, এমন মর্মর শব্দ হয় যেন মনে হয় ওর ওপর দিয়ে কেউ চলে যাচ্ছে। আবার অনেক সময় এটা হয় বাঁশ গাছে প্রচুর পাখিরাও থাকে, শকুনের মতো পাখিরাও থাকে, আমি দেখেছি অনেক জায়গায়। তারা আবার ঝড় হলে তারাও লাফিয়ে এদিক ওদিক করে, অনেক জায়গায় বাঁদরও থাকে। তো সেই সময় যেন মনে হয় উপর দিকে চলে যাচ্ছে, এটা হয়। আর দ্বিতীয় কথা, আমিষ জিনিস নিয়ে বাঁশ গাছের নিচ দিয়ে যাচ্ছে, ভৌতিক জিনিসও ফিল করেছে। আর পরের দিন যেই মাঠটা দিয়ে যাচ্ছে, যেহেতু ওখানে কোনো লোকালিটি নেই, তাই জন্য যেখানে পারে মানুষ কবর দিয়ে দেয়, যেহেতু কোনো নির্দিষ্ট জায়গা নেই, কেউ বলার নেই, তাই আর এবং কেউ থাকে না, তো উনি হয়তো অজান্তে কোনো কবরের ওপর পা দিয়ে হয়তো চলে গেছেন, তাই জন্য তারাও ক্ষিপ্ত হয়েছে, যারা ওখানকার বাসিন্দা, যারা চিরনিদ্রায় ওখানে শুয়ে আছেন, সেই জন্য তাদেরকে দেখেছেন। কারণ একবার যখন দেখছে পেছন ফিরে জামা কাপড় পরে আছে, আবার সেই জামা কাপড় পরা লোকটার সামনে দিয়ে হাঁটছে, একই জামা কাপড়, সেই নোংরা ধুতি, তো এটা খুব অদ্ভুত ব্যাপার। তারপরে 2 সেকেন্ড বাদে যখন আবার সামনে তাকায়, পোড়া গন্ধটা পায়, পেছনে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে দেখে সেই 2 সেকেন্ডের মধ্যে লোকটা ভ্যানিশ। অথচ কোনো বড় গাছও নেই, কোনো মানে কিছু আড়াল নেই যে একটা লোক সাইড হয়ে যাবে। শহরে যেটা থাকে গলি থাকে, গলিতে ঢুকে গেল, সেরকম মতো কিছু ফাঁকা ধুধু মাঠ, সেখানে কেন হবে? খুব অদ্ভুত ঘটনা। তবে অদ্ভুতের থেকে বড় কথা, উনি খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন। আর সত্যি মানুষ চাকরি করতে গেলে কত কিছু মানুষকে সহ্য করতে হয়। যারা বলেন আমরা ভূত দেখতে পাই না, ভূত আমাদের দেখা দেয় না, আমি বলবো আপনারা ভাববেন আপনারা অনেক ভাগ্যবান যে আপনাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি। কখনো কল্পনা করুন সেই দাদার জায়গায় আপনি রাত্রির বেলা 3:30, 4:30 সময় বা 4টের সময় ঘুম থেকে উঠে হাঁটছেন, পুরোপুরি তো একদম গরমকালে আলো ফুটে গেলেও একটা আধার আধার ভাব তো থাকেই। সেই সময় আপনি হাঁটছেন ধুধু প্রান্তর অচেনা জায়গা, যেখানে কোনো জনবসতি নেই, একটা মাটির ঘরও নেই, একটা কুকুর অবধি নেই। কিন্তু যেহেতু ঠাকুরে জপ করছিল, তারপরে যে কদিন একটা কুকুর কোথা থেকে যাওয়ার আর আসার সময় তাকে পাহারা দিত।
ঈশ্বর আছেন এবং কাউকে না কাউকে পাঠিয়ে দেয় তার ভক্তকে রক্ষা করার জন্য। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। আশা করি তোমাদের দুটো ঘটনাই ভালো লেগেছে। যারা অনেক দিন ধরে জিনের ঘটনা শুনতে এসেছো তারাও শুনলে। দীপা সিনহা কমেন্ট করেছেন, কোন ওভারব্রিজ? শ্রীরামপুরে কোনো রেলওয়ে ওভারব্রিজ নেই, আর ফ্লাইওভার স্টেশন থেকে অনেকটা দূরে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, উনি তো মেয়েটিকে মানে আগের দিনের ঘটনা, ব্যারাকপুরের ঘটনায় আমি কমেন্টের উত্তর দিচ্ছি, উনি তো মেয়েটাকে ভিজুয়ালাইজ করতেন, উনি দেখতে পেতেন মেয়েটাকে, আর কাউকে দেখতে পেতেন না। তো যারা তোমরা শ্রীরামপুরে থাকো তারা যখন বলছো ওখানে কোনো ব্রিজ নেই, দেখুন একজন স্কুল শিক্ষিকা তো বাজে কথা বলবেন না। উনি হয়তো দেখতে পেতেন যে ওখানে ওপরটায় দাঁড়িয়ে আছে, ন্যাচারালি সেটা হয়তো নেই। বা অনেক দিন আগে ছোট একটা কিছু ব্রিজ হয়তো ছিল, যে সময় সে মারা গেছে তখন হয়তো ছিল, তারপরে ভেঙে গেছে বা রিপেয়ারিং হয়নি, তারপর সেটা ধূলিসাৎ হয়ে গেছে। এরকম অনেক কিছু আমরা জানতে পারি। তো উনি বর্তমানেও ওখানকার স্কুলের শিক্ষিকা, আশা করি ওনার তো ভুল কথা বলে লাভ নেই। আর উনি এবং ওনার স্বামীর কাছেও খবর পৌঁছে গিয়েছিল যে আপনার স্ত্রী একা একা কার সঙ্গে কথা বলে, একদম ফেরিঘাট অবধি যায়। তো সমস্ত জায়গার কথা উনি সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন। কৌশিক ঘোষ লিখেছে নাইস স্টোরি। তাপস চট্টোপাধ্যায় ETRMB লিখেছে দুটোই অদ্ভুত ঘটনা। হার্ড ওয়ার্কিং কৌশিক লিখেছেন ভালো ঘটনা। অমিয়া নায়েক লিখেছেন গল্পটা কি সত্যি? আমি আসানসোলে থাকি, গল্প হলে আমি বুঝতে পারলাম না আপনি কি লিখতে চেয়েছেন। গল্পটা কি সত্যি? এটা একদম সত্যি ঘটনা, এবং যে ম্যাম ঘটনাটি পাঠিয়েছেন বর্তমানে উনি স্কুল শিক্ষিকা, এবং তার মেয়ে 13 বছর বয়স এখন, যে মেয়েটি জন্মেছে তার। তো পলক লিখেছেন ঝুমকো ঝুমকো চুল বলা হয়েছে, পরে ভুল শুধরে নিয়ে স্টেপ কাট যতই বলো না কেন ভুল তো ভুলই হয়, স্টেপ কাটকে থোকা থোকা বলা হয়। ঠিক আছে ম্যাম, দেখুন আমার কোনো যিনি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন সেটা আমি বলছি। দীপ্তি মাইতি লিখেছেন দুটো ঘটনাই ভালো। RMPX8UW লিখেছেন সবারই একটা স্বকীয় স্টাইল থাকে, আপনার স্টাইলটা একঘেয়ে লাগছে। আচ্ছা আমি সরি। অরিজিৎ রায় লিখেছেন প্যারালাল ইউনিভার্স আগের দিনের ঘটনায়। স্বপন দাস লিখেছে এই ধরনের ঘটনা আবার শুনতে চাই। এই ধরনের ঘটনা যদি আমার কাছে আবার আসে ব্যারাকপুরের ঘটনার মতো অবশ্যই শোনাবো। সহেলি আর 3টে ঘটনা ভালো হয়েছে, আমার কমেন্টগুলো তুমি পড়ো না। ম্যাডাম আপনি এটা লেখেন বারবার, জবা ম্যাম কমেন্ট পড়ো না, অথচ আপনি যে সময়কার ঘটনায় কমেন্ট করছেন এই ঘটনাগুলো 3 বছর আগের, মানে অলৌকিক জোন যখন শুরু হয়েছিল তখন আপনি সাবস্ক্রাইবার ছিলেন না এই চ্যানেলের, এবং আপনি তখন কমেন্ট করতেন না। ন্যাচারালি আপনার কমেন্ট ওই ঘটনাগুলোতে থাকবে না। এখন করছেন, এখনকার ডেট দিয়ে হয়তো থাকবে, ওই সময় আজ থেকে 3 বছর আগে আপনার কমেন্ট থাকবে না। তো আপনি পুরনো ঘটনায় কমেন্ট যেহেতু করছেন, তো ম্যাডাম এটা আপনাকে বুঝতে হবে, ওই সময় আপনি কমেন্ট করতেন না, আপনার কমেন্ট নেই। এবং আর একটা জিনিস, আমি সবসময় চেষ্টা করব সবার ঘটনা বা সবার কমেন্ট, যারা নতুন পড়ছে কমেন্ট দিচ্ছে তাদেরটাও যেন আমি পড়তে পারি। নন্দিতা রায় অসাধারণ লেখনী, রুমি দে, সীমা দাস, রিভু রয়, আলপনা মুখার্জি, জোয়া 011 শুনলে চোখের জল ও গায়ে কাঁটা দিয়ে উঠলো। সত্যি তোমার চ্যানেলের নামের মতো ঘটনাগুলো অলৌকিক, মনটা খারাপ হয়ে গেল। এমন কত অপলা আছে আমাদের মাঝে, সত্যি খুব দুঃখজনক ঘটনা। তবে একটা জিনিসে আমি খুব আনন্দ পেয়েছিলাম ব্যারাকপুরের ঘটনাটি পড়তে গিয়ে, যে মেয়েটি পুনর্জন্ম হয়েছে এবং সে একটা শিক্ষিকা, বাবা মায়ের সন্তান, সে জীবনে সমস্ত কিছু পাবে যা আগের জন্মে পায়নি। এটা সব থেকে ভালো পয়েন্ট ছিল আগের দিনের ঘটনায়। বিকাশ ঘোষ লিখেছেন আমার শোনা সেরা ভৌতিক ঘটনা আজকে শুনলাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। শ্রিয়াঙ্কা লিখেছেন এরকম ঘটনা সকালবেলা দীঘায়, উত্তর 24 পরগনা কাকিনাড়ায় আমার সঙ্গে ঘটেছিল। দীঘায় এবং উত্তর 24 পরগনায় কাকিনাড়ায় আমার সঙ্গে ঘটেছিল। কেউ বিশ্বাস করতে চায় না, এই ঘটনাটা শুনে আমার বিশ্বাস আরও দৃঢ় হলো। উনি সুন্দরবনের ঘটনায় কমেন্ট করেছেন, যেটা কলকাতা হয়েছিল টাইম ট্রাভেলের ঘটনাটা। অনেকে অনেক কিছু বিশ্বাস করে না, আমাদের অনেক অনেক
আগের জেনারেশন যারা ছিলেন তারা কখনো ভাবতে পারতো না কি মহাকাশ যানে চড়ে কেউ পৃথিবীর বাইরে যেতে পারবে। তারা জানে মৃত্যুর ছাড়া তো যাওয়া যায় না, সেটা তো আজকে হচ্ছে। তেমন আজ থেকে অনেক বছর পরে হয়তো এমন অনেক কিছু ঘটবে যেটা আজকে হচ্ছে না। তো আমরা যেটা জানি না বা যেটা দেখতে পাচ্ছি না সেটা নেই, এটা জোর গলায় বলাটা হয়তো উচিত না। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, সঙ্গে থাকুন, ধন্যবাদ, শুভরাত্রি।